দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত সেনা কর্মকর্তা মুজাফফর হোসেন ৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত আবু সাইদকে স্মরণ করে এখনও কাঁদেন তার মা বাবা। রায় কার্যকরে সরকার আন্তরিক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এই কৃতি সন্তানদের জন্য কিছু করবার আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্যের ছেলে পরিচিতি পেয়েছেন ছায়া এমপি হিসেবে, নিয়ন্ত্রণ করেন চাঁদাবাজি ও ঝুট ব্যবসা সহ অপরাধ জগৎ। চাঁদাবাজি, দখলবাজি, তারপরে সাধারণ মানুষের উপর জুমল নির্যাতনের মাধ্যমে সাংসদ পুত্র তিনি এলাকায় তার ক্ষমতার দাপট দেখিয়ে বহু ধরনের অপকর্মের সাথে যুক্ত। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চায় সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটি মহল সরকারকে বিব্রত করার অপচেষ্টা করছে, অভিযোগ তাঁর। প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। টানা ভারী বৃষ্টিপাত, বন্যা ও টাইফুনের আঘাতে বিপর্যস্ত এশিয়ার অনেক দেশ। ইউরোপে তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সারা বিশ্বে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন। এবারে পুরো আয়োজন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে গ্রেপ্তারের পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। এখন তাঁর সাজার রায় কার্যকরের বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুর সহ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। পরবর্তীতে মঞ্জুর নিহত হন। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার করা হয়। ১৩ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়, অন্যদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়। জিয়াউর রহমানকে হত্যার পর মুজাফফর পালিয়ে যান। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন বলে জানা গেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পরবর্তী আইনগত প্রক্রিয়া কি হবে তা জানব সুপ্রিম কোর্টের আইনজীবী এম আতিকুর রহমানের কাছ থেকে। এখন যেহেতু পাওয়া গিয়েছে, পুলিশ হচ্ছে একজন ল এনফোর্সিং এজেন্সি, তার কাজ হচ্ছে অ্যারেস্ট করা। যদি সে আমাদের যে জেনারেল কোর্ট আছে, ওই যে সিএমএম কোর্ট কিংবা ম্যাজিস্ট্রেট কোর্ট, জাজ কোর্ট, ওনার কাজ হচ্ছে শুধুমাত্র আসামিকে ওখানে নিয়ে প্লেস করা, নাথিং এলস। একইভাবে যেহেতু এটা জেনারেল কোর্টে বিচার হবে না, উনি ওই আসামিকে ওখানে না দিয়ে তাদের কাছে, যারা লটাকে এক্সিকিউট করে, তাদের কাছে সোপর্দ করা হবে। এখন কিন্তু আরেকটা প্রসিডিউর হবে, মানে আরেকটা ট্রায়াল, মানে বলতে পারেন অ্যাপিলেট ট্রায়াল। এটা কার্যকর করতে হলে হায়ার অফিসার যিনি আছেন, এই ক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি এর মধ্যে আর্মি চিফ ইজ দ্য আলটিমেট কনফার্মিং অথরিটি। আর্মি চিফ যদি কোনো কারণে অকুপাইড থাকে, তাহলে সামন এম্পাওয়ার্ড বাই দ্য আর্মি চিফ, মানে সেনাবাহিনীর প্রধান কর্তৃক মানে ক্ষমতাপ্রাপ্ত কোনো সিনিয়র অফিসার এইটার দেখভাল করবে। তো এই প্রসেসগুলো শেষ হওয়ার পরে ইফ ইট ইজ ফাউন্ড অ্যান্ড ইফ ইট ইজ কনফার্ম, ওই যে বাই দ্য কনফার্মিং অথরিটি, ওই যে আর্মি চিফের এম্পাওয়ারমেন্টের কথা যেটা বললাম, তখনই একমাত্র ওনার এক্সিকিউশন। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ড পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। আবু সাইদ বেঁচে না থাকলেও তাঁর স্মৃতি নিয়ে দিন কাটে বাবা মায়ের। ছেলে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দ্রুত কার্যকরের দাবি স্বজনদের। জুলাই আন্দোলনে গুলি করে হত্যা করা হয় রংপুরের আবু সাইদকে। ২০২৪ সালের ১৬ জুলাই তাকে হত্যার পর আন্দোলন গণবিস্ফোরণে রূপ নেয়।
এক পর্যায়ে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। 2 বছর পর এখন নতুন সরকার ক্ষমতায়, অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। কিন্তু আবু সাইদের বাবা মা এখনও তার স্মৃতি নিয়ে বাঁচতে চান। আবু সাইদের ব্যবহৃত বই, পোশাক, পড়ার টেবিল আর ছবি নিয়ে এখনও সময় কাটে তাদের। জুলাই এলেই যেন আবু সাইদের স্মৃতিতে ভারী হয়ে ওঠে চারপাশ। প্রায়ই অশ্রুসিক্ত নয়নে ছবির দিকে চেয়ে থাকেন তার মা মনোয়ারা বেগম। আমার ছেলে টাইম আছে, তার জানি ফাঁসি হয়, আমি যেন দেখি আমি যেন মরে যাই, এটা সরকারের কাছে যাবি। সন্তানের কথা মনে করে এখনো কান্নায় বুক ভাসান আবু সাইদের বাবা মকবুল হোসেন। সন্তান হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি। একাই বুক পাতি দিছে হাত ছিটকে, এই নির্দিষ্ট পুলিশ হিমরের মতো তাকে গুলি করে হত্যা করা হয়। কি করবো, দুঃখের কথা, বাবার এখনো বুঝবে মারে যায়। আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদের সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে জুলাই হত্যা মামলার রায় কার্যকর করতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জুলাই শহীদ দিবস উপলক্ষে আবু সাইদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে একথাই জানিয়েছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য কাজ করার কথা জানান মন্ত্রী। সেই সঙ্গে জুলাই হত্যা মামলায় যারা দেশের বাইরে রয়েছেন তাদের নিয়ে আসা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া যারা দেশে রয়েছেন তাদের দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই আবু সাইদের জন্যে, আমরা ওয়াসিম আকরামের জন্যে, এই 16ই জুলাই যেহেতু আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন, অতএব এই সন্তানদের জন্যে, এই কৃতি সন্তানদের জন্যে কিছু করবার আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে, এবং সেই দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য এসছি, এবং আগামীতেও আমরা জাতীয়ভাবেই এই দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। জাতীয় সংসদে গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে সমাধান হবে বলে জানিয়েছেন জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। রাজধানীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথাই জানিয়েছেন। এছাড়া জুলাই বিপ্লবের চেতনা এবং গণভোটের রায় নস্যাৎ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। জুলাই আন্দোলনে 2024 সালে পুলিশের গুলিতে রংপুরে প্রথম নিহত হয় শিক্ষার্থী আবু সাইদ। এরপর থেকে দিনটি জুলাই শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এ উপলক্ষে সকালে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এতে দলটির নেতাদের পাশাপাশি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। আমরা কমিটমেন্ট করেছিলাম 18 জুলাই, 16 জুলাই শহীদ আবু সাইদকে হত্যা করার পর আমরা হয়তো মরব, না হয় এদেরকে মারব। আমরা শুধু আমাদের সন্তানদের বিচারটা চাই, বিচারটা যেন আমরা জীবিত থাকাকালীন দেখে যেতে পারি। গণভোটের রায় বাস্তবায়ন ও প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান বক্তারা। যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। হয় পরিবর্তন হবে, অন্যথায় আবার জনগণ নেমে এই সরকার কি বরং পরিবর্তন করে ফেলবে। প্রধান অতিথির বক্তব্যে জুলাইয়ের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন জামায়াতের আমির। বলেন, গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে রাজপথে সমাধান হবে। সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা, যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। এই 70 ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এদিকে সকালে রাজধানী রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের গণকবর জিয়ারত করেন ইসলামী ছাত্র শিবিরের নেতারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মাথায় নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্যের ছেলে ছায়া এমপি হিসেবে পরিচিতি পেয়েছেন। সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ এলাকার সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং তার ছেলে খায়রুল ইসলাম সজীবকে নিয়ে এরই মধ্যে সৃষ্টি হয়েছে সমালোচনা। চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দরপত্র নিয়ন্ত্রণ, নৌপথ বালু বাণিজ্যে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে এমপি পুত্র সজীবের বিরুদ্ধে।
নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তার ছেলে খায়রুল ইসলাম সজীবের বিরুদ্ধে নারায়ণগঞ্জের শিল্প কারখানায় চাঁদাবাজি, জুট ব্যবসা ও দরপত্র নিয়ন্ত্রণ সহ সবখানে একক আধিপত্য গড়ে তোলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে সম্প্রতি গোয়েন্দা পুলিশ তাকে আটক করে, কিন্তু মাত্র ১২ ঘন্টার মধ্যেই মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেওয়া হয় সজীবকে। এতে ক্ষুব্ধ হন স্থানীয়রা, তবে তারা এমপি পুত্রের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস দেখাননি। যদিও সে সময় সজীবকে আটকের পর ছেড়ে দেওয়ার ব্যাখ্যা দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং কেউ তার বিরুদ্ধে মামলা রুজু করে। আনুমানিক ৫-৬টি অভিযোগ আমাদের কাছে আছে এবং ঢাকাও কিছু অভিযোগ আছে। এদিকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সজীবকে নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে সব পদ থেকে বহিষ্কার করেছে। একই সঙ্গে নেতাকর্মীদের সজীবের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়। তারেক রহমানের একটা স্পষ্ট মেসেজ যে নিজ দলের হোক, যে দলেরই হোক, অপরাধীভাবে গণ্য করা হবে। যে ১৭ বছরের ত্যাগ কিন্তু বিনষ্ট করে ফেলতেছে টুকটাক চাঁদাবাজি, দখলবাজি, তারপরে সাধারণ মানুষের উপর জুমল নির্যাতনের মাধ্যমে যাদেরকেই বহিষ্কার করেছে। দল তো হার্ডলাইনে যেতে বাধ্য হয়েছে, অবশ্য তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল বলেই তাদের বহিষ্কার করেছে। আমি মনে করি যে যত বড় নেতাই হোক, বিএনপিতে যদি কোনো অপরাধ করে তাকে কোনো ছাড় দিবে না এবং জেনে শুনে বুঝেই উনি বহিষ্কার করছে। মুচলেকা দিয়ে একজন এমপি পুত্রকে ছেড়ে দেওয়ার ঘটনায় আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যত্যয় ঘটেছে বলে জানান সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা কমিটির সভাপতি। ক্ষমতার দাপট আমরা বিগত সরকারের আমলে দেখেছি। আমরা প্রত্যাশা করেছিলাম এই নির্বাচিত সরকারের আমলে এটা অনেকটা কমে যাবে, কিন্তু আমরা নারায়ণগঞ্জের মানুষ দেখেছি যে নারায়ণগঞ্জ ৩ আসনের সাংসদ পুত্র তিনি এলাকায় তার ক্ষমতার দাপট দেখিয়ে বহু ধরনের অপকর্মের সাথে যুক্ত। আমরা বিশ্বাস করি না এই মুচলেকা ছাড়ানোর মধ্য দিয়ে তিনি আর অপকর্ম করবেন না, এবং এইটাও এক ধরনের আইনের শাসন প্রতিষ্ঠার ব্যত্যয় ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর সজীবের প্রভাব বিস্তার শুরু হয়। পরে তার বাবা সংসদ সদস্য হওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে তার অনুসারীদের একটি শক্তিশালী বলয় গড়ে ওঠে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে প্রক্রিয়া কিভাবে হবে, ভারত সরকার তাদের আইন অনুযায়ী বিষয়টি দেখবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, সরকারকে বিব্রত করতেই একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে পলাতক। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি বিভিন্ন মহলের। সচিবালয়ে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে ফের উঠে আসে এই প্রসঙ্গ। তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করে রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আইসিটি এবং সন্ত্রাস বিরোধী আইনে ব্যক্তি শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচারের মুখোমুখি করা যাবে বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। ভারত সরকারের বিষয়, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত অন্তর্বর্তী সরকারের সময় থেকে এমন অপসংস্কৃতি চালু হয়েছে। বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। এই ট্রেন্ডটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের ব্যবস্থা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।
সারা দেশে সনাতন ধর্মমতের অনুসারীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা এবং নানা আয়োজনে আনন্দমুখর পরিবেশে শুরু হয় এই উৎসব আয়োজন। ধর্মীয় রীতি অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। 3 শতাব্দীর ঐতিহ্য বহনকারী এই আয়োজনে নগরীর বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত অনুসারী অংশ নিয়েছে। উৎসব ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা। উৎসবমুখর পরিবেশে ঢাকার ধামরায়ে শুরু হয়েছে রথযাত্রার উৎসব ঘিরে সাজ রব বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহ্যবাহী এই রথযাত্রায় অংশ নিতে ভিড় করছেন ভক্ত দর্শনার্থীরা। নারায়ণগঞ্জেও বিভিন্ন মন্দির থেকে 9 দিনব্যাপী রথযাত্রা উদযাপন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ভক্তরা এতে অংশ নেন। বিকেল থেকে মন্দিরগুলোতে ঢল নামে ভক্তদের। রথযাত্রার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। রাজশাহীতে নানা আনুষ্ঠানিকতায় রথযাত্রার উৎসব হয়েছে। বিকেলে মহানগরীর রেশমপট্টি ইস্কন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে কুমারপাড়া 0 পয়েন্ট বাটার মোড় রানীবাজার হয়ে পুনরায় রেশমপট্টিতে গিয়ে শেষ হয়। নাটোরেও সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার উৎসব হয়েছে। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মতো নাটোরেও বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে, চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 12 আগস্ট তারিখে একসাথে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1 নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি এবং তাঁর সরকার এমন একটি দেশ গড়ে তুলতে কাজ করছেন যেখানে কোনো জাতিগোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না। দুপুরে সচিবালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যার কথা এ সময় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী আরও বলেন, সবার জন্য প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে নিয়ে তিনি কাজ এগিয়ে নিতে চান। দর্শক, এবারে দেখব দেশের আরও কিছু টুকরো খবর সংবাদ সংক্ষেপের আলোচনা। রাজবাড়ীর দৌলতদিয়ায় 32 ও 26 কেজি ওজনের 2টি বিপন্ন বাঘাইড় মাছ 1,14,600 টাকায় বিক্রি হয়েছে। সকালে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে 32 কেজি ওজনের এই মাছ। এর আগে বুধবার সন্ধ্যায় ধরা পড়ে 26 কেজি ওজনের আরেকটি বাঘাইড়। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন করে ভোটার হওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী 31 জুলাই পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের পর আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত 3টার দিকে শহরের ছোট বাজার এলাকার শহীদ মিনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুবায়ের আহমেদ নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উত্তর ভাড়াউড়া এলাকার ওই বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত রাতে রাজধানী তেহরান সহ অন্তত 5টি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হরমুজ প্রণালীতে ইরানের একটি তেল ট্যাঙ্কার ধ্বংস করেছে তারা। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, আহভাজে শিশুদের ক্যান্সার হাসপাতালের কাছে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ পূর্বাঞ্চলের রাস্ক এবং কোনারাক শহরেও 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। কুয়েত, জর্ডান এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার দাবি তুলেছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ বহাল থাকতে পুরো পশ্চিম এশিয়ার জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে IRGC।
টানা ভারী বৃষ্টিপাত, বন্যা এবং টাইফুনের আঘাতে বিপর্যস্ত এশিয়ার অনেক দেশ। অন্যদিকে ইউরোপে তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বিশ্বজুড়ে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে প্রকৃতির বিরূপ প্রভাব আরও তীব্র হতে পারে। বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশে টানা বৃষ্টি, বন্যা, জলাবদ্ধতা, ভূমিধস, আবার কোথাও কোথাও টাইফুন, আবার ইউরোপ সহ বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহ। প্রকৃতির এই চরম রূপে বিপর্যস্ত জীবন। বিশ্বজুড়ে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। গত জুন মাসের শেষের দিকে ইউরোপের বেশিরভাগ দেশে, বিশেষ করে স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি সহ বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহ আঘাত হানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত নেটওয়ার্ক ইউরোমমোর তথ্য অনুযায়ী 20 থেকে 28 জুন পর্যন্ত মাত্র 8 দিনের তাপপ্রবাহে 10,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 9,000-এর বেশি ছিলেন প্রবীণ। প্রচণ্ড গরমে হিট স্ট্রোক ও শ্বাসকষ্টজনিত জটিলতায় এই প্রাণহানি, যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক তাপপ্রবাহের ঘটনা। একদিকে ইউরোপ যখন পুড়ছে, তখন পৃথিবীর আরেক প্রান্ত এশিয়ার বিভিন্ন দেশ বন্যা, টাইফুন, ঝড়ের ধাক্কায় বিপর্যস্ত। প্রবল বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে বাংলাদেশও। সম্প্রতি এসব দুর্যোগে অন্তত 51 জনের প্রাণহানি এবং 10 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতের বিভিন্ন রাজ্য টানা বৃষ্টিতে এবং আকস্মিক বন্যায় বিপর্যস্ত। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে ভারী বর্ষণ জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। বিভিন্ন অঞ্চলে বারবার ভূমিধসের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে জাপান ও তাইওয়ানে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন বাভি। এক সপ্তাহের ব্যবধানে 2টি টাইফুনের কবলে পড়েছে চীন। ফিলিপাইনে মারা গেছেন অন্তত 18 জন। এশিয়া থেকে ইউরোপ কিংবা আমেরিকা, পৃথিবীর অধিকাংশ দেশই এখন প্রকৃতির বৈরূপের কবলে। আর এই চরম আবহাওয়া পরিস্থিতির পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে এল নিনো। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এরই মধ্যে সতর্ক করেছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এটি আরও শক্তিশালী হবে। প্রকৃতির বিরূপ প্রভাব আরও তীব্র হতে পারে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরা, ভারী বৃষ্টি, তীব্র তাপপ্রবাহ এবং সমুদ্রের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ুর এই পরিবর্তন এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এল নিনোর প্রভাব এবং বৈশ্বিক উষ্ণতা মিলিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঝুঁকি আগামী মাসগুলোতেও অব্যাহত থাকতে পারে। তাই দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, সতর্ক ব্যবস্থা এবং কার্যকর ব্যবস্থা নেওয়া সহ আন্তর্জাতিক সহযোগিতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। দর্শক, এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। লিওনেল মেসি আরও একবার প্রমাণ করলেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনার এই মহাতারকা স্ট্রাইকার আক্রমণ তৈরি, সুযোগ তৈরি এবং গোল করা সব বিভাগেই অনন্য। মাঠের পারফরমেন্সে পরিসংখ্যানগুলো স্পষ্ট করে দেয়, মেসির প্রভাব শুধু গোল করার মধ্যেই সীমাবদ্ধ নয়, দলকে এগিয়ে নেওয়ার প্রতিটি ক্ষেত্রেই তিনি অনন্য ভূমিকা রাখেন। বিশ্বকাপে আরেকটি মহাকাব্যিক জয়ে শিরোপা ধরে রাখার পথে শেষ বাধার সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। আর সবটা সম্ভব হচ্ছে দলের প্রাণ ভোমরা লিওনেল মেসির জাদুকরী পারফরমেন্সে। 2006 সালে বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল করা থেকে 2022 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এবং চলতি বিশ্বকাপে রেকর্ড ভেঙে এগিয়ে যাওয়া মহাকাব্যিক অধ্যায়ের নাম লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে প্রায় একক নৈপুণ্যে আলবিসেলেস্তাদের চ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জেতেন ML10। আর চলমান বিশ্বকাপে এসে 39 বছর বয়সেও তিনি বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন বয়স কেবল একটি সংখ্যা মাত্র। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে চোখ ধাঁধানো জোড়া গোল করে চলতি গ্রেটেস্ট শো অন আর্থে নিজের মোট গোল সংখ্যাকে 8-এ নিয়ে গেছেন এই কিংবদন্তি। এই তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। 2006 থেকে 26 ক্যারিয়ারে ষষ্ঠ বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 21টি, যা বিশ্ব আসরে একক গোলের বিশ্ব রেকর্ড। গোলের পাশাপাশি অ্যাসিস্টেও কারিশমা দেখাচ্ছেন এই জাদুকর। এখন পর্যন্ত সতীর্থদের দিয়ে 4 গোল করিয়েছেন মেসি।
ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ওঠার ম্যাচে 12টি ডুয়েল জিতেছেন খুদে জাদুঘর, যা 2014 সালের পর যে কোনো বিশ্বকাপ ম্যাচে তার সর্বোচ্চ। সেই সাথে আসরের দ্বিতীয় সেমিফাইনালে 9টি ড্রিবল করেছেন তিনি, যা 2026 বিশ্বকাপে যে কোনো এক ম্যাচে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। মেসি আর্জেন্টিনার হয়ে খেলা 13টি বড় টুর্নামেন্টের মধ্যে 8টিতেই ফাইনালে পৌঁছেছেন। ফাইনাল খেলার হার 61.5%। তাছাড়া মেসি 33টি বিশ্বকাপ ম্যাচে 33টি গোলে অবদান রয়েছে। এরপরে আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যার অবদান 25টি। গেল 60 বছরে ফিফা বিশ্বকাপের ইতিহাসে ম্যাচে গোল করার সর্বোচ্চ সুযোগ তৈরি তালিকায় শীর্ষে রয়েছেন এমিলটেন। আর মাত্র একটি সুযোগ তৈরি করলেই সংখ্যা দাঁড়াবে 100-তে। ডিয়েগো ম্যারাডোনা 71টি সুযোগ তৈরি করে এই তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। এবারে বিশ্বকাপে সর্বকালের বয়স্কতম আউটফিল্ড খেলোয়াড়ও লিও। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন তার বয়স 39 বছর 21 দিন। আর সব মিলিয়ে তিনি সর্বকালের তৃতীয় বয়স্ক খেলোয়াড়। তার আগে রয়েছে 1990 সালে পিটার শিলটন এবং 1982 সালে ডিনো চফ। তারা দুজনেই ছিলেন গোলরক্ষক। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আর্জেন্টিনা স্পেনের বিশ্বকাপ ফাইনাল নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। সমর্থকদের প্রত্যাশা ও উচ্ছ্বাসের কথা উঠে এসেছে আজকের জনতার কথায়। আর্জেন্টিনা স্পেনের ফাইনাল ম্যাচ ঘিরে উচ্ছ্বাসে মেতেছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা। সবার চোখ এখন বিশ্বজয়ের মহারণে। প্রিয় দলের কাছে প্রত্যাশা কি, আজকে জানবো তাদের কথায়। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। স্কোর বেশি বড় হবে না, হয়তো বা 2-1-এর মধ্যে থাকবে। স্পেন বর্তমানে ভালো টিম, এটা মানতে হবে। এখন যতই বলো আর্জেন্টিনা মিডের তুলনায় স্পেনের যে মিড আর স্পেনের যে এটা যথেষ্ট ভালো। ফাইনাল একটা ম্যাচ তো ওইখানে একটু বেশি হাড্ডাহাড্ডি খেলা। ফাইনাল ম্যাচ হারেও আমরা এনজয় করব, কিন্তু আমরা আশাবাদী আমরা ফাইনাল ম্যাচ জিতবো। এখনো কনফিডেন্ট যে কাপ আমরাই পাবো। 3 স্টারের জায়গায় 4 স্টার আমাদের হবে। ফেভারিট প্লেয়ার অবশ্যই মেসি, তো তার কাছে প্রত্যাশা সে 2টা গোল করবে এবং গোল্ডেন বুটটাও তার দখলে থাকবে। মেসির কাছ থেকে প্রত্যাশা আছে মেসি গোল্ডেন বুট সাথে গোল্ডেন বল 2টাই যেন। সামনের ম্যাচটা অনেক এনজয় করব এবং আর্জেন্টিনার প্রতি অনেক আশা আছে, তারা হয়তো আমাদেরকে নিরাশ করবে না। দীপ্ত ওয়ার্ল্ড কাপ ফেস্ট ফুটবল টুর্নামেন্টে নারী বিভাগে ট্রাইবেকে দীপ্ত ভাইকিংসকে 2-1 গোলে ব্যবধানে হারিয়েছে দীপ্ত ফিয়ালেস। রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন প্রাঙ্গণে নির্ধারিত সময় গোলশূন্য থাকে 2 দলের খেলা, ফলে ম্যাচ গড়ায় ট্রাইবেকে। সেখানে দীপ্ত ভাইকিংসে 2-1 গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দীপ্ত ফিয়ালেস। এদিকে পুরুষ বিভাগের ফাইনালে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ব্লু স্টর্মকে 7-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে গোল্ডেন গ্ল্যাডিয়েটর্স। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত সেনা কর্মকর্তা মুজাফফর হোসেন 45 বছর পলাতক থাকার পর গ্রেপ্তার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত আবু সাইদকে স্মরণ করে এখনও কাঁদেন তাঁর মা বাবা। রায় কার্যকরে সরকার আন্তরিক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এই কৃতি সন্তানদের জন্য কিছু করবার আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্যের ছেলে পরিচিতি পেয়েছেন ছায়া এমপি হিসেবে। নিয়ন্ত্রণ করেন চাঁদাবাজি ও ঝুট ব্যবসা সহ অপরাধ জগৎ। চাঁদাবাজি, দখলবাজি, তারপরে সাধারণ মানুষের উপর জুমল নির্যাতনের মাধ্যমে। সাংসদ পুত্র তিনি এলাকায় তার ক্ষমতার দাপট দেখিয়ে বহু ধরনের অপকর্মের সাথে যুক্ত। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চায় সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটি মহল সরকারকে বিব্রত করার অপচেষ্টা করছে, অভিযোগ তাঁর।
প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। টানা ভারী বৃষ্টিপাত, বন্যা ও টাইফুনের আঘাতে বিপর্যস্ত এশিয়ার অনেক দেশ। ইউরোপে তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। সারা বিশ্বে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।